ওয়েলকাম টু ফিজিক্স অফ ফিজিক্স। তোমরা সবাই জানো এই চ্যানেলে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে ফিজিক্যাল সায়েন্সের সবথেকে ইজি অ্যান্ড রিলায়েবল এক্সপ্লেনেশন নিয়ে আসি এবং হ্যান্ড রিটেন নোটস যেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়। সো অলরেডি আমাদের লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করে ফেলেছি ক্লাস 10 চ্যাপ্টার নম্বর 1 কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, তার পার্ট 1, যেখানে আমরা অ্যাটমসফিয়ারিক বিভিন্ন লেভেল, তার ক্যারেক্টারিস্টিক্স, সেখান থেকে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট আমরা আলোচনা করেছি। বাট ইন দিস ভিডিও উইল গো ফর রেশনাল ইউজ অফ এনার্জি, দ্যাট মিন নন কনভেনশনাল এনার্জি। ইন কেস অফ কনভেনশনাল এনার্জি, দ্যাট বেসিক্যালি ফসিল ফুয়েল, এটার মধ্যে মেন কনভেনশনাল এনার্জি ফসিল ফুয়েলটাকে আমরা মেনলি ইউজ করে থাকি। যদি আমরা নন কনভেনশনাল এনার্জির কথা ভাবি, উইন্ড এনার্জি, সোলার এনার্জি, there are many kind of energy. So using that non-conventional energy is known as rational use of energy. Okay, fossil fuel. What is fossil fuel? Due to natural disasters, millions of plants and animals' body to be buried in the ground, and these are chemically and biologically decomposed over millions and millions of years by the bacteria and converted into coal, petroleum, etc. by the intense underground heat and pressure. This is known as fossil fuel. যে ক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম, কোল এগুলোকে ইউজ করে থাকি, এগুলো হচ্ছে মেন কনভেনশনাল এনার্জির সোর্স, ফসিল ফুয়েল। তো এই ফসিল ফুয়েলের ক্ষেত্রে বা যে কোনো ফিউলের ক্ষেত্রে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি সম্পর্কে আমরা জানতে পারবো, দ্যাট ইজ ক্যালোরিফিক ভ্যালু অফ ফিউল। হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু অফ আ ফিউল? বেসিক্যালি, if you burn 1 kg or 1 gram any kind of fuel, if you completely burn unit mass of fuel in the presence of air, the energy that released by this burning is known as calorific value. দ্যাট মিন 1 কেজি বা 1 গ্রাম ইউনিট মাসের কোনো একটা ফিউলকে যদি আমি এয়ারের প্রেজেন্সে কম্বাসন করি, যতটা এনার্জি ওখান থেকে রিলিজ হবে সেটাকেই বলা হবে ক্যালোরিফিক ভ্যালু অফ দ্য ফিউল। সো এখান থেকে আমরা বেসিক্যালি কী জানতে পারি? এই ক্যালোরিফিক ভ্যালু থেকে আমরা বুঝতে পারি যে 1 কেজি অ্যামাউন্টের যে কোন ফিউলকে জ্বালালে সে কতটা অ্যামাউন্টের এনার্জি রিলিজ করে। এই ক্যালোরিফিক ভ্যালুই কিন্তু আমাদের তার একটা আন্ডারস্ট্যান্ডিং দেয়। এর বিচারেই কিন্তু আমরা একটা ভালো ফিউল একটা খারাপ ফিউলের মধ্যে ডিটারমিনেশন করতে পারি কিন্তু আমরা। সো যখনই আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি যে যার সাথে মেজার করা হচ্ছে কোন ফিউল কত ভালো কত খারাপ, নিশ্চয়ই তার একটা কোনো ফিজিক্যাল ইউনিটও থাকবে, দ্যাট ইজ নেসেসারি। সো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ক্যালোরিফিক ভ্যালু? দ্য ইউনিট ইজ, in SI, it is joule per kg. That means in if you burning 1 kg of any substance, it will produce 1 joule of heat. In CGS, in case of CGS, it is calorie per gram. What does it mean? It means if you burn 1 gram of any combustible substance or fuel, it will produce 1 calorie of heat. Okay, and there is important notes, that is LPG has the highest calorific value. LPG, the full form of LPG is liquefied petroleum gas, যেটা তোমরা বাড়িতে সচরাচর দেখে থাকো, ব্যবহার করা হয়ে থাকে রান্নার জন্য। that LPG has the highest calorific value. Okay, you need to remember that. ওকে, হাইয়েস্ট ক্যালোরিফিক ভ্যালু। সো আমরা দেখলাম যে ফসিল ফিউল আকারে আমরা কী কী ব্যবহার করে থাকি, আর এই ফসিল ফুয়েলগুলোর ক্যালোরিফিক ভ্যালু বলে একটা টার্মিনোলজি শিখলাম আমরা। নেক্সট, এই ফসিল ফুয়েল বা যে কোনো ধরনের যে কনভেনশনাল এনার্জি সোর্সেস আছে, তার নেসেসিটিটা কী, কেন আমাদের এত প্রয়োজন এটা? ফার্স্ট অফ অল, এই যে ফসিল ফুয়েলগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের নেচারে লিমিটেড হলেও আমরা অ্যাট দ্য ফার্স্ট হোয়েন হিউম্যান সিভিলাইজেশন স্টার্টেড, তখন কিন্তু আমরা অন্য এনার্জি সোর্স সম্পর্কে জানতে পারিনি, এটাই আমাদের কাছে প্রাইমারি এনার্জি সোর্স হিসেবে ছিল। বাট ডে বাই ডে ওয়েন নাম্বার অফ পিপল গ্রোয়িং অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমাদের কিন্তু এই এনার্জির একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যে এনার্জির একটা ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। তো এই ডেফিসিয়েন্সি কেন দেখা যাচ্ছে, সেটার কারণ হচ্ছে এই এভার গ্রোয়িং নাম্বার অফ পিপলস। The first necessity is it is limited to us. So we need to preserve it. আমরা নন কনভেনশনাল এনার্জি সোর্স সম্পর্কে জানতে পারলেও কিন্তু
আমাদের কাছে যে কনভেনশনাল এনার্জি সোর্স হিসাবে যে ফসিল ফুয়েল আছে সেটা কিন্তু আমরা ব্যাপকভাবে এখনো পর্যন্ত ইউজ করে আসছি, অ্যান্ড ইট ইজ অলসো নন রিনিউয়েবল। আমরা কিছুক্ষণ আগে ডেফিনেশনের ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু যে কোনো একটা এনার্জি যে কোনো ফসিল ফুয়েল তৈরি হতে মিলিয়ন্স ইয়ার্স লাগে। তার জন্য কিন্তু এটা খুব সহজে কিন্তু আমরা পাবো না। ইট ইজ নন রিনিউয়েবল টু আস। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ, point number two, that is this fuels release greenhouse gases like carbon dioxide, nitrogen dioxide, sulfur dioxide, and that cause the global warming. So that is the reason behind we need to shift into non-conventional energy. This fuels release greenhouse gases, like I already said, carbon dioxide, nitrogen dioxide, and sulfur dioxide, etc. It also produce carbon monoxide, and that cause greenhouse effect, and that cause that cause global warming. Correct? Global warming. The third point is this source is not enough for exponential growing population. Really, it is not enough for us. It is not enough for exponentially growing population. তোমরা জানো যে এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং বলতে কি বোঝানো হয়? মানে কোনো একটা জিনিস যদি একটা লিনিয়ার নয় মানে প্রচণ্ড হারে বাড়ছে, ওকে, একটা লজিস্টিক গ্রোয়িং নয়। আমি যদি তোমাদেরকে বলি যেমন ইন্ডিয়ার পপুলেশন গ্রোথটাকে বলা হয় এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং। যদি একটা গ্রাফের সাহায্যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাই সেটা দেখতে এরকম হবে। এক্সপোনেনশিয়াল গ্রোথটাকে এরকম দেখানো হয় আস্তে আস্তে, সরি এরকম এইভাবে, এরকম জে শেপ গ্রাফ। কিন্তু তুমি যদি এটা দেখো আমেরিকার ক্ষেত্রে বা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রোথটা একটা এস স্টেপ, মানে কখনো বাড়ছে কমছে, বাট ওভারঅলটা বাড়ছে, কিন্তু বাড়ছে কমছে এরকম করতে করতে যাচ্ছে। সো এক্সপোনেনশিয়াল গ্রোথ মিন্স একদম টোটালি বেড়েই যাচ্ছে এবং প্রচণ্ড অল্প টাইমের মধ্যে খুব বেশি পরিমাণে বাড়ছে। এটা তোমরা সবাই আশা করি জানো এই বিষয়ে। অ্যান্ড নেক্সট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? আমরা এই যে এত এনার্জি সোর্সগুলোকে ইউজ করছি আমাদের নিজেদের সুবিধার জন্য প্রেজেন্ট ডেতে, কিন্তু এর কারণে তো হতে পারে ভবিষ্যতে এনার্জির কোনো ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে আমাদের নেচারের মধ্যে। সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিফার্স আস, it is defined as a continuous process of energy consumption by current generation without affecting the energy sources of future generation. মানে বর্তমানকালে কিন্তু আমরা যে কোনো এনার্জি সোর্সকে ইউজ করব, কিন্তু এটা কিন্তু ফিউচার জেনারেশনের জন্য কোনো এফেক্ট না হয়, এটাকে কিন্তু শিওর করে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেন এম কি কি? দের আর 3 এমস। ফার্স্ট ইজ টু ইউজ সাস্টেনেবল এনার্জি, to use sustainable alternative energy. Okay, and the next one is to construct sustainable economy, to construct sustainable economy, মানে গভর্নমেন্ট বা পপুলেশনের মানুষজন যদি অত্যাধিক হারে তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটাকে প্রেজেন্ট জেনারেশনটাকে ডেভেলপ করতে ইউজ করে, তাহলে কিন্তু ফিউচার জেনারেশনে একটা ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে। তো সেটাকে সাস্টেনেবলভাবে ইউজ করতে হবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ sustainable society, to construct sustainable সোসাইটি। দ্যাটস মিনস সোসাইটির মধ্যে সাস্টেনেবিলিটি থাকবে, যেখানে হিউম্যানদের মধ্যে রিলেশনস, তাদের মধ্যে হেল্পিং হ্যান্ডস, তাদের মধ্যে একে অপরের মধ্যে একটা চেন, ফাইন্যান্সিয়াল হোক বা সেখানে কোনো ফুড চেঞ্জ হোক, একটা চেন তৈরি হবে। যেমন তোমরা দেখে থাকো যে কোনো একটা সোসাইটির মধ্যে কেউ একজন দোকান চালাচ্ছে, কেউ একজন একটা দিনমজুরের কাজ করছে, কেউ একজন কনস্ট্রাকশনের কাজ করছে, কেউ একজন ডক্টর, কেউ একজন ইঞ্জিনিয়ার, একে অপরের একটা লুপ চেনের মধ্যে আমরা চলছি একে অপরকে সাহায্য করে। দ্যাট ইজ সাস্টেনেবল সোসাইটি। ওকে, now the next topic is ideal fuel. So what is ideal fuel? Okay, at first I have to add grid here,
it might be help me. Where is the grid? Here it is. That's fine. I think তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে, তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমরা কমেন্ট সেকশনে, কারণ এতে আমার লিখতে একটু সুবিধা হতে পারে। সো আইডিয়াল ফিউল কাকে বলে? আইডিয়াল ফিউল মিনস সেই ফিউলের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলি যদি থাকে তাহলে কিন্তু আমি এটাকে আইডিয়াল ফিউল বলতে পারবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ হাই ক্যালোরিফিক ভ্যালু। যে কোনো ফিউলকে কিন্তু আইডিয়াল ফিউল বলা যাবে না, এই ফিউলের কি থাকতে হবে? হাই ক্যালোরিফিক ভ্যালু থাকতে হবে। ওকে, হাই ক্যালোরিফিক ভ্যালু, correct. And the second characteristics is it cause a minimum amount of pollution or less pollution. So it causes less pollution. And the third one is obtain easily. This kind of energy can be obtained easily. It can be obtained easily. It can be obtained easily. On depending all this factor, we can say this some energies, some fuel is ideal fuel. Okay, this characteristics should have to the fuel. That's fine. And now renewable energy. What is renewable energy? It is also known as non-conventional energy source which is renewable. The source is renewable energy is infinite to us. আমরা সানলাইট, আমরা উইন্ড, হাইড্রো পাওয়ার, এগুলো কিন্তু আনলিমিটেড সোর্স আমাদের কাছে, আমরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা এটাকে অ্যাক্সেস করতে পারি কিন্তু। সো আমরা ফার্স্ট যদি শুরু করি সোলার এনার্জি থেকে, হুইচ ইজ আ রিনিউয়েবল এনার্জি। সোলার এনার্জি কী করে? বেসিক্যালি সোলার প্যানেল আবিষ্কার হওয়ার পরে আমরা কিন্তু সোলার এনার্জিকে ইউজ করতে পারছি। দ্য মেন পারপাস অফ ইউজিং সোলার প্যানেল is it convert light and heat energy by using solar panel into electrical energy. That is the main function of solar panel and very efficiently doing his job. So what is the advantage of using solar energy? First advantage is it can be used everywhere in the planet. আমরা পৃথিবীর যেখানে ইচ্ছা কিন্তু সোলার এনার্জিকে ইউজ করতে পারি। তো ইট ইজ ইউজ everywhere in the earth. That means it is very easy to access. It is very easy to access. Okay, and the next advantage is it has very low cost, low energy cost. এই যে এনার্জি প্রত্যেক ইউনিট প্রতি যে আমাদের বাড়িতে কারেন্টের বিল আসে না, সেই কারেন্টের বিলের যে ভ্যালুটা হয় সেটা কিন্তু এটার ক্ষেত্রে হেভি, খুবই লো কস্টে আসে সোলার এনার্জির ক্ষেত্রে। সো ইট হ্যাজ লো কস্ট energy source. So it is a low cost energy source, correct. আমরা দুটো অ্যাডভান্টেজ জানলাম, এবার কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে তার বিষয় নিয়ে একটু আলোচনা আমরা করে দেখি। যে যার অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবেই থাকবে। কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে? ফার্স্ট হচ্ছে এই যে প্রথম ইনস্টল করতে যাব আমাদের কিন্তু অনেক বেশি জায়গা লাগে, অনেক বেশি এরিয়া লাগে। তো ইট রিকোয়ার লার্জ এরিয়া to install. Okay, and the next disadvantage is the installation cost. First time the installation cost it is too high. Installation cost is too high. Installation cost is too high. It's too high. And the third point is proper maintenance required here. Proper maintenance require. Why? Because যখন সোলার প্যানেলগুলোকে ইউজ করা হয় ডে বাই ডে কিন্তু এই সোলার প্যানেলের উপরে ধুলো বালি এসে জমা হয়, যেটা কিন্তু ইউজের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা সৃষ্টি করে। তার ক্ষেত্রে কী হয়, সোলার প্যানেলে কিন্তু যে এফিসিয়েন্সি, যতটা সোলার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে তার এফিসিয়েন্সিটা কিন্তু কমে আসে। যার জন্য কী করতে হবে, এটাকে ইয়ারলি বা সাম হাফ ইয়ারলি এটাকে কিন্তু মেনটেনেন্স করতে হবে, নাহলে কিন্তু এফিসিয়েন্সি কমে আসবে। অ্যান্ড দ্য নেক্সট ইজ উইন্ড এনার্জি. হোয়াট ইজ দ্য মেন ফান্ডা হিয়ার?
উইন্ড এনার্জিতে কী করা হয়, যখন একটা টারবাইন বলে একটা জিনিস ইউজ করা হয়, যেটা তোমরা অলরেডি জানো। টারবাইনে কী করা হয়, টারবাইনে ওই যে এয়ারের যে কাইনেটিক এনার্জি আছে দ্যাট কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। তো ইউজিং টারবাইন, কাইনেটিক এনার্জি অফ উইন্ড কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। দ্য নেক্সট ইজ বায়োগ্যাস এনার্জি। ইট ইজ অলসো নন, এখানে যতগুলোই আমরা আলোচনা করছি সবই কিন্তু নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, কিন্তু মাথায় রাখতে হবে। তো হোয়াট ইজ বায়োগ্যাস এনার্জি? বেসিক্যালি অর্গ্যানিক যে ওয়েস্টগুলো থাকে, হ্যাঁ, যেমন তোমরা কী কী ওয়েস্টের কথা তোমরা পড়েছো, তোমাদের বাড়িতে যে খাবার দাবারের তরকারির খোসা যে ওয়েস্ট হিসাবে যেটাকে পড়ে থাকে, সেটা একটা অর্গ্যানিক ওয়েস্ট। এই অর্গ্যানিক ওয়েস্টগুলো কিন্তু কিছু মিথানোজেনিক ব্যাকটেরিয়া আছে, তাদের যারা ডিকম্পোজ হয়ে কিন্তু একটা গ্যাস প্রডিউস করে, হুইচ ইজ নোন অ্যাজ বায়োগ্যাস। সো আমরা চলো ডেফিনেশনটা লিখে ফেলি। সো অর্গ্যানিক ওয়েস্ট হয়ে গেল, হ্যাঁ হিয়ার, অর্গ্যানিক ওয়েস্ট আর decomposed by some anaerobic methanogenic bacteria, methanogenic bacteria, and produce some special kind of gas which is known as biogas, okay. It is the brief definition of biogas. The organic waste are decomposed by some anaerobic methanogenic bacteria and produce some special kind of gas. It is known as biogas. The main component of biogas is methane. Biogas contain 80% of methane. So it contains 80% methane, which has the chemical formula CH4. 80% methane and 20% carbon dioxide. The percentage of carbon dioxide very less here, that mean it is less it produce less pollution, okay. তো এটা আমরা দেখতে পেলাম। তার মানে আমরা এখান থেকে এটাই ইজিলি বলতে পারি যে যদি পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য মেন component or the main composition of biogas, it is clear that it is methane, CH4. বোঝা গেছে? এবার মিথেনের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে মিথেন অর CH4 is known as Mars gas. Methane is also known as Mars gas. You need to remember it. পরীক্ষাতে কিন্তু আমাদের এরকম কোশ্চেন আসতেই পারে, জিজ্ঞেস করেই ফেলতে পারে যখন তখন এক্সামিনার। তো আমাদেরকে এগুলো জেনে রাখতে হবে। ইট ইজ নোন অ্যাজ মার্স গ্যাস, কারেক্ট। নাও বায়োমাস এনার্জি। হোয়াট ইজ বায়োমাস এনার্জি? বেসিক্যালি সোলার এনার্জি, যে সূর্য থেকে যে এনার্জিটা আসছে, আমাদের যে প্রাইমারি ফুড প্রডিউসার দ্যাট ইজ গ্রিন প্ল্যান্টস। তো গ্রিন প্ল্যান্টসের মধ্যে ওই যে সানের সোলার এনার্জি যেটা আসছে, সেটা কিন্তু একটা কেমিক্যাল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে, সেখান থেকে সেটা অ্যানিমালসদের দেহতে ট্রান্সফার হওয়ার পরে অ্যানিমালসরা যে মারা যাচ্ছে বা প্লান্টসরা যখন মারা যাচ্ছে, তাদের ডেড বডিজগুলো কিন্তু ডিকম্পোজ হচ্ছে বা মাটিতে পড়ে থাকছে, বা তাদের বডির কিছু পার্টস মাটিতে পড়ছে। সেই বডি পার্টসগুলোকেই কিন্তু অনেক সময় ইউজ করা, অ্যানিমালদের খুব কম ইউজ করা হয়, প্লান্টেরই ছোটো ছোটো ব্রাঞ্চেস, লিভস, উড, এগুলোকে ইউজ করা হয় অ্যাজ আ এনার্জি সোর্স। এটাকে বলা হয় বায়োমাস। তোমরা দেখবে গ্রাম অঞ্চলে মানুষজন কাঠকুটো দিয়ে রান্না করে, হ্যাঁ, ঘুঁটে দেয়, এছাড়াও যে গাছের পাতা দিয়েও তারা জ্বালানি তৈরি করে থাকে। দ্যাট ইজ নোন অ্যাজ বায়োমাস। অ্যান্ড হোয়াট ইজ বায়োফুয়েল? Biofuel means the fuel that produced from carbon compound in the plant. যে কোনো প্ল্যান্ট কিন্তু মানে তো অবভিয়াস, যে কোনো জিনিসের মধ্যে কার্বনের পার্সেন্টেজ অনেক বেশি পরিমাণে থাকে। তো অ্যানিমালস হোক বা প্ল্যান্টস হোক, তাদের বডিতে যে কার্বন কম্পাউন্ড, সেখান থেকে যে ফুয়েল তৈরি হয়, দ্যাট ইজ বায়োফুয়েল, ওকে। অ্যানাদার ইম্পর্টেন্ট টার্মিনোলজি হিয়ার, পেট্রোপ্ল্যান্ট। হোয়াট ইজ পেট্রোপ্ল্যান্ট? না, কিছু প্ল্যান্ট আছে যারা নাকি তাদের শরীর থেকে কিছু স্যাপ নির্গত করে, কিছু রস নির্গত করে, যেখান থেকে নাকি হাইড্রোকার্বন থাকে, যেটাকে আমরা এনার্জির অল্টারনেটিভ সোর্স হিসেবে ইউজ করতে পারি। দ্যাট ইজ নোন অ্যাজ পেট্রোপ্ল্যান্ট। সাম প্ল্যান্টস সিক্রেটস saps which contain hydrocarbon. It can be used
as alternative source of petroleum. It is known as petroplant. Okay, and another is methane hydrate, which is the most important topic. Methane hydrate খুব ভালো করে কিন্তু এটা শিখবে এবং এটাকে নোট করবে। হোয়াট ইজ মিথেন হাইড্রেট? ইন ম্যারিন ডিপ সি লেভেল এরিয়া, ওখানে দেখা যায় যে মিথেনকে ওয়াটার মলিকিউলের যে ক্রিস্টালগুলো আছে তারা মিথেনকে চারিদিক থেকে ঘিরে একটা ক্রিস্টাল শেপ তৈরি করে এবং তার মাঝখানে একটা মিথেন মলিকিউল থাকে, এটাকে বলে মিথেন হাইড্রেট। এটা অত্যন্ত লো টেম্পারেচার আর হাই প্রেশার রিজিয়নে কিন্তু এটা তৈরি হয়। এই একটা মিথেন হাইড্রেটের এত পাওয়ার, সেটাকে ভেঙে কিন্তু প্রায় আমরা 130 to 140 টাইমস বেশি মিথেন গ্যাস প্রডিউস করতে পারি। চলো ডেফিনেশনটা আমরা আগে, ডেফিনেশন না ডেসক্রিপশনটাকে আমরা আগে লিখে নিই। অ্যাট সি লেভেল, at sea level due to high pressure, জানো সমুদ্রের নিচে প্রেশার অনেক হাই হয়, ডিউ টু হাই প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার মিথেন মেক a cage-like structure, একটা কেজের মতো একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করে। কেজ লাইক নট অনলি স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার। কেজ লাইক ক্রিস্টালটা বাদ দাও, আমরা নর্মাল স্ট্রাকচার উল্লেখ করি। কেজ লাইক স্ট্রাকচার সারাউন্ডিং বাই ওয়াটার মলিকিউল, surrounding by water molecules, and this is known as methane hydrate. Okay, and যেটা আমরা বলেছিলাম যে এর যা ভলিউম হয়, এর ভলিউমের কিন্তু 130 to 140 টাইমস বেশি কিন্তু মিথেন গ্যাস এ প্রডিউস করতে পারে। কারণ হাই প্রেশারে কী হয়, ওখানে মিথেন হচ্ছে কন্ট্রাক্টেড অবস্থা, অল্প জায়গার মধ্যে কীরকম হয়, এর ওয়াটার মলিকিউলগুলোকে যদি তুমি এরকমভাবে ইমাজিন করো, একটা তুমি 3D স্ট্রাকচার ইমাজিন করো, একটা 3D স্ট্রাকচার, এরকমভাবে যদি একটা 3D স্ট্রাকচারের কথা তুমি ভেবে থাকো, সেই 3D স্ট্রাকচারের মধ্যে কী হয়, সেই মাঝখানে চারিদিকে ওয়াটার মলিকিউল ঘিরে রেখে দেয় চারিদিক থেকে, এই ফেজে চারিদিকে, আর মাঝখানে একটা রিজিয়নের মধ্যে কিন্তু মিথেন মলিকিউলটা ওখানে থাকে। তো ওই মিথেনটাকে যখন তুমি ব্রেক করবে, ভাঙবে, ওটা কিন্তু 130 to 140 টাইমস বেশি মিথেন গ্যাস প্রডিউস করবে। ইট কন্টেইন 120 to 140 times methane gas of its volume. And another special thing is this methane hydrate is known as fire ice. Okay, this methane hydrate, I just forget to write the chemical name of methane hydrate. Let me write it first. Chemical name or chemical formula. The chemical formula of methane hydrate is 4CH4 dot, or you can use comma, 23H2O. দ্যাট মিন এতগুলো H2O কিন্তু একটা মিথেন হাইড্রেটকে কভার করে থাকে। বোঝা যাচ্ছে এই মিথেন হাইড্রেটটা কীভাবে কভার হয়ে থাকে? 23টা H2O দ্বারা চারিদিকে কভারিং হয়ে থাকে এটা। অ্যান্ড নেক্সট, আমরা তো অলরেডি বললাম এটা 120 to 40 টাইমস মিথেন গ্যাস প্রডিউস করে। অ্যান্ড দ্য মিথেন গ্যাস একটা স্পেশাল নাম আছে, দ্যাট ইজ নোন অ্যাজ ফায়ার আইস। হোয়াট ইজ দ্য নেম অফ মিথেন গ্যাস? ইট ইজ নোন অ্যাজ ফায়ার আইস. So this is also known as fire ice. ওকে, তো আমরা বেশ কিছু টপিক জেনে ফেললাম। এবারে এই যে মিথেন হাইড্রেট, এই যে যাকে আমরা ফায়ার আইসও বলছি এক কথায়, এই ফায়ার আইসকে কী করে আমরা ওই ডিপ সি লেভেল থেকে কী করে আমরা বাইরে আনবো, বা সি লেভেলের ডিপে আমরা পৌঁছাতে পারলে মিথেন হাইড্রেটটাকে কী করে আমরা কালেক্ট করব? তখন আমরা কি করি, কার্বন ডাইঅক্সাইডকে আমরা পাইপের সাহায্যে মিথেন হাইড্রেটের উপরে আমরা ফ্লো করি।
করলে কি হয়, ওই যেখানে মিথেন মলিকিউলটা আছে ওয়াটারকে ঘিরে, সেই মিথেন মলিকিউলটাকে ধাক্কা মেরে কার্বন ডাইঅক্সাইড বার করে দেয়, করে সেই জায়গাটাকে অকুপাই করে। সো ওয়েন carbon dioxide passes through methane hydrate, it replace the methane molecule by carbon dioxide molecule to form a stable structure, and free the CH4, that means methane gas. ওকে, তো কেন কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হলো, অন্য কোনো গ্যাস ইউজ করা হলো না? অক্সিজেনও তো পাস করতে পারতাম। কেন? এর পেছনে কিন্তু যে মেন যে লজিক, সেই লজিকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই ওয়াটারের মাঝখানে যখন প্রেজেন্ট থাকে তখন কিন্তু সব থেকে স্টেবল একটা স্ট্রাকচার তৈরি করে। আমাদের পুরো জগতে কিন্তু স্টেবিলিটির উপরেই চলছে, মানে যে কোনো রিয়াকশান হয় কিন্তু স্টেবিলিটি হওয়ার জন্যই। ফিজিক্সের একটা খুব সুন্দর নিয়ম হচ্ছে, যেটা পাথরকে পাহাড়ের উপর রাখলেও নিচের দিকে নেমে আসে। কেন? কারণ পাহাড়ের উপরে থাকলে ওর এনার্জি আনস্টেবল অবস্থায় রয়েছে, একটা আনস্টেবল পয়েন্টে রয়েছে, ও স্টেবল জায়গাতে আসার চেষ্টা করবে, এনার্জি কম করার চেষ্টা করবে। সো দ্য বন্ডিং between carbon dioxide and water is more strong than methane and water. তো মিথেন অ্যান্ড ওয়াটারের থেকে বেশি স্ট্রং। সো অল ওভার দ্য চ্যাপ্টার আমরা কি শিখলাম, আমি যদি শুরু থেকে একটা ছোট্ট রিভিউ করি, তাহলে প্রথমে কিন্তু আমরা দেখলাম রেশনাল এনার্জি ইউজের আগে কী কী এনার্জি আমরা ইউজ করতাম। কনভেনশনাল ফসিল ফিউল ইউজ করতাম। দেন দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ এনি ফিউল, দ্য নেসেসিটি অফ দ্য কনজারভেশন অফ ফসিল ফিউল, কেন ফসিল ফিউল শেষ হয়ে যাচ্ছে, কেন আমাকে সেটা বাঁচাতে হবে। তারপরে আমরা দেখলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড সরি, এখানে অজ হয়ে গেছে, এটা অফ হওয়ার কথা, এটা একটা অজ হয়ে গেছে, আমি খেয়াল করিনি, আই এম সরি ফর দ্যাট, দিস ইজ অফ। ওকে ওকে, হ্যাঁ, দ্য এইমস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্টের এম কি কি সেটাও আমরা দেখলাম। তারপর আমরা আইডিয়াল ফিউল কাকে বলতে পারি তার একটা ব্রিফ ডেফিনেশন আমরা দেখলাম, যদিও আইডিয়াল বলে কিছু হয় না, তাও একটা আইডিয়ালের একটা স্কেল আমরা তৈরি করলাম। অ্যান্ড দ্য রিনিউয়েবল এনার্জি, সেই এনার্জি সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োগ্যাস, বায়োমাস, বায়োফিউল, তাদের স্পেশাল ফিচার, সেখান থেকে আমরা একটা নতুন সোর্স অফ এনার্জির নাম শুনলাম, মিথেন হাইড্রেট। সেটা কি করে কালেক্ট করা যেতে পারে তার প্রসিডিওরও শিখলাম। সো এখানেই আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হচ্ছে। তো চ্যাপ্টার পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দুটো ভিডিওতে আমি এটা কভার করেছি অ্যান্ড নোটস তোমাদের প্রোভাইড করেছি। অবশ্যই বাড়িতে বারংবার এই কোশ্চেনগুলো এবং টপিকসগুলো প্র্যাকটিস করবে, ডেফিনেশন এবং হাতে লিখে প্র্যাকটিস করবে, কিন্তু চোখে দেখে কোনো কিছু কখনোই প্র্যাকটিস হয় না। অবশ্যই হাতে লিখবে এবং বারবার করে ওগুলোকে তুমি দেখবে, পড়বে, না দেখে লেখার চেষ্টা করবে। কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশন ইজ ইয়োর্স, তোমরা সেখানে জানাও। আমি নেক্সট কোন টপিকে ভিডিও করবো সেটাও আমাকে জানাও, এবং ভিডিও লেকচারে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কি খুব ফাস্ট ফরওয়ার্ড করছি, আশা করছি আমি করছি না, আমি তোমাদের সবার বোঝার মতো করে সবটা আমি এক্সপ্লেন করছি। আমি জানি তোমাদের বিভিন্ন প্রবলেম আছে, তোমরা ইংলিশ ভার্সানে পড়ছো, নট ইন ইংলিশ মিডিয়াম, সো তোমাদের ক্ষেত্রে অনেকেরই অনেক সমস্যা, সেটার জন্যই আমি বেঙ্গলিতে ডেসক্রিপশন দিচ্ছি, ইংলিশে তার নোটস প্রোভাইড করছি। I think it is enough to help you. So that's all for today. But yes, do not forget to subscribe our channel and press the bell icon for upcoming videos. See you soon.